তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়ছো এবং তোমাদের বাংলার জিই বিষয়টি রয়েছে, তো গতকাল তোমাদের বাংলার জিইর গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নর কিছু ভিডিও আপলোড করা হয়েছে। আর বড় প্রশ্নের ভিডিও কিন্তু তোমাদের ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা হয়েছে। যারা দেখোনি তোমরা ভিডিওগুলি দেখে আসতে পারো। আজকে তার পরের থেকে তোমাদের ছোট প্রশ্নগুলি আলোচনা করা হচ্ছে, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। বাংলা জিই ছাড়াও তোমরা অন্যান্য বিষয়ের সাজেশনের জন্য তোমরা নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখো তোমাদের পরের প্রশ্নগুলো। ধর্ম কাকে বলে? উত্তর, বহু লোক একত্রে সমবেত হলে যা তাদের ধারণ করে রাখতে পারে তাকেই ধর্ম বলে। রাজস্বের যুগে কোন দুই বিদ্যার আবির্ভাব হয়েছিল? উত্তর, ব্যবহারিক দিকে কৃষিবিদ্যা এবং পারমার্থিক দিকে ব্রহ্মবিদ্যা। রসায়নে কিসের আভাস পাওয়া যায়? উত্তর, কৃষিবিদ্যা যে আর্য সমাজের কাছে মহামূল্যবান ছিল তার আভাস পাওয়া যায়। সীতা কোথায় রূপ পেয়েছিলেন? অহল্যা ভূমিকে কে হলযজ্ঞ করেছিলেন? উত্তর, সীতা রূপ পেয়েছিলেন হলকর্ষণের খাতে। অহল্যা ভূমিকে রাম হলযজ্ঞ করেছিলেন। হলকর্ষণ কি করেছিল? উত্তর, ভারতবর্ষের উত্তর দক্ষিণকে এক করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে হলকর্ষণ উৎসবকে গ্রহণ করতে চেয়েছেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর হলকর্ষণকে কৃষিবিদ্যার প্রথম উদ্ভাবনের আনন্দ স্মৃতিরূপে গ্রহণ করতে চেয়েছেন। মানুষের সঙ্গে সঙ্গে কি সহমরণে যাচ্ছে? উত্তর, তার ন্যায়, নীতি, বিদ্যা, সম্পদ এবং ললিতকলা। আগুন কি ছিল? উত্তর, আগুন ছিল নানা মূর্তিতে সভ্যতার প্রধান বাহন এবং ভারতীয় আর্যদের ধর্মানুষ্ঠানের প্রথম মার্গ। আর্য উপনিবেশিকদের কাছে অরণ্যের সম্পর্ক কেমন ছিল? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর তার হলকর্ষণে প্রাচীনকালে আর্য উপনিবেশিকদের সাথে অরণ্যের সম্পর্কের কথা উল্লেখ করেছেন। রবীন্দ্রনাথের মতে প্রাচীনকালে আর্য উপনিবেশিকরা প্রথম আশ্রয় পেয়েছিল দণ্ড খাণ্ডবের মতো বড় বড় নিবিড় অরণ্যে। পাশাপাশি ফল মূল দ্বারা এরা জীবিকা নির্বাহ করেছিল। এগুলির জনবিরল নিস্তব্ধতা, শান্তির গভীরতায় এদের আত্মজ্ঞানের সূচনা হয়েছিল। মানব সভ্যতায় কৃষির গুরুত্ব কী? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর তার হলকর্ষণে মানব সভ্যতার কৃষির গুরুত্ব উল্লেখ করেছেন। প্রাবন্ধিকের মতে প্রকৃতির সাথে মানুষের সখ্য স্থাপন করেছিল কৃষির মধ্য দিয়ে। পৃথিবীর গর্ভে লুক্কায়িত কারণ শক্তি মানুষ কৃষির দ্বারাই আহ্বান করেছে। কৃষি সম্ভব করেছে জনসমবায়কে। মানব সভ্যতার প্রথম পত্তন করেছে সাত্ত্বিক, তার ভূমিকা কৃষিবিদ্যাকে আর্য সমাজ যে বহুল গুরুত্ব দিয়েছিল তার আভাস পাওয়া যায় রামায়ণে। অরণ্যের আশ্রয়হারা আর্যাবর্ত আজ তাই ঘোর সূর্যতাপে দুঃসহ। কাল লেখা কোন প্রবন্ধের অংশ? প্রাবন্ধিক কেন এই উক্তি করেছেন? উত্তর, আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের হলকর্ষণ প্রবন্ধের অংশ। অরণ্যচারী মানুষ কৃষিজীবী হয়ে কৃষির প্রসারের কারণে এবং অন্যান্য কারণে অরণ্য ধ্বংসের প্রবৃত্তি হয়েছিল। ফলে চলল কৃষি নিধন। এতে বাতাস হলো উত্তপ্ত, মাটির উর্বরতার ভাণ্ডার হলো নিঃস্ব। এর ফলে জলবায়ুর পরিবর্তনে আর্যবর্ত হয়ে উঠেছিল উষ্ণ। এই কারণেই প্রাবন্ধিক রবীন্দ্রনাথ আলোচ্য অংশটির অবতারণা করেছেন। হলকর্ষণ উৎসবটির গুরুত্ব নিজের ভাষায় লেখো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হলকর্ষণ প্রবন্ধটি শ্রীনিকেতন হলকর্ষণ উৎসবে কথিত। এই আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক এই অনুষ্ঠানের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। প্রাবন্ধিকের মতে হলকর্ষণ উৎসব মানুষের সাথে মানুষের মিলন সাধিত করবে। কৃষিবিদ্যা পৃথিবীর অন্য সূত্রে এক হওয়ার বিদ্যা। কৃষিবিদ্যা মানব সভ্যতার মূল মন্ত্র। রবীন্দ্রনাথ হলকর্ষণ উৎসবকে এর গুরুত্বের জন্য কৃষিবিদ্যার প্রথম উদ্ভাবনের আনন্দ স্মৃতিরূপে গ্রহণ করতে চেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কাকে বা কাদের বোবাবন্ধু বলেছেন? এদের ভাষা কি? উত্তর, গাছকে বলেছেন এদের ভাষা হলো আদি ভাষা। একদিন জিজ্ঞাসা করেছিল, কে জিজ্ঞাসা করেছিল? সে কি জিজ্ঞাসা করেছিল? উত্তর, উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের বনবাণীর ভূমিকা অংশের অন্তর্গত। ওদের তো অংশটিতে জিজ্ঞাসা করেছিল বোষ্টমী। সে জিজ্ঞাসা করেছিল কবে আমাদের মিলন হবে গাছতলায়। কে কোথায় মুক্তিতত্ত্ব পেয়েছিলেন? উত্তর, বুদ্ধদেব বোধিক্রমের ফলায় মুক্তিতত্ত্ব পেয়েছিলেন। কে গাছের বাণী শুনতে পেয়েছিলেন? গাছের বাণীটি কী ছিল? উত্তর, গাছের বাণী শুনতে পেয়েছিলেন আরণ্য ঋষি। গাছের বাণীটি ছিল বৃক্ষ ইব স্তব্ধ দিবি দিষ্টত্যেকো। আরণ্যক ঋষিরা কী শুনেছিলেন? যদিদং কিঞ্চ সর্বং প্রাণং এজতি নিঃসৃতম। তারা গাছে গাছে চিরযুগের যে প্রশ্নটি পেয়েছিলেন সেটি হলো, কেন মানুষ প্রথম প্রতিযুক্ত। বনবাণীর ভূমিকা অংশটি কবে এবং কোথায় লিখিত? উত্তর, 1926-এর 13ই অক্টোবর হোটেল ইম্পেরিয়াল ভিয়েনাতে। এই গাছগুলি বিশ্ব বাউলের একতারা। কোন প্রবন্ধের অন্তর্গত এই উক্তিটির তাৎপর্য লেখো। উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বনবাণীর ভূমিকা অংশের অন্তর্গত। প্রবন্ধে গাছকে বলেছিলেন কখনো বোবা বন্ধু, কখনো বলেছিলেন বিশ্ব বাউলের একতারা। রবীন্দ্রনাথ গাছকে বিশ্ব বাউলের একতারা বলেছেন কারণ গাছের মজ্জায় সুরের কাঁপন, তাদের ডালে ডালে পাতায় পাতায় ছন্দের নাচন। নিস্তব্ধ নীরব হয়ে শুনলে অন্তরের মধ্যে মুক্তির বাণী যে লাগে। রবীন্দ্রনাথ তাই এই কথাটি বলেছিলেন।
তারা ধরনের ধ্যান মন্ত্রের ধ্বনি কোন প্রবন্ধের অংশ, তারা কারা, এইরূপ উক্তির কারণ কি? উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের বনবাণীর ভূমিকা অংশের অন্তর্গত। তারা বলতে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে তার দরজার কাছের গাছগুলিকে বুঝিয়েছেন। রবীন্দ্রনাথ PNR হোটেল ইম্পেরিয়াল থেকে শান্তিনিকেতনের বৃক্ষরাশির কথা স্মরণ করেছেন। তিনি গাছগুলোকে ধরনীর ধ্যান মন্ত্রের ধ্বনি বলেছেন। গাছ ধরনীর মতো নিশ্চল নীরব, তাদের অহংকার তাদের ওঙ্কার রবীন্দ্রনাথ অনুভব করতে পারেন, তাই রবীন্দ্রনাথ এই উক্তিটি করেছেন। গাছ গল্পটি কার লেখা, এটি কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর জ্যোতিরেন্দ্র নন্দীর লেখা, এটি নির্বাচিত গল্প গ্রন্থের অন্তর্গত। গাছটির অবস্থান কোথায় ছিল? গাছটির অবস্থান ছিল 2-3টি বাড়ির মাঝে এক ফালি পোড়ো জমির ওপরে। গাছটির অস্তিত্ব ধ্বংস করতে চেয়েছিল এবং কে চেয়েছিল গাছটির অস্তিত্ব বজায় থাক? গাছটির অস্তিত্ব ধ্বংস করতে চেয়েছিল পূর্ব দিকের কোনো এক বাড়ির সবুজ জানালায় আসা একটি মেয়ে এবং গাছটি যে জমির ওপর ছিল সেটার পশ্চিম দিকের ওপর একবারে লাল রঙের জানালায় বসা একজন যুবক চেয়েছিল গাছটির অস্তিত্ব বজায় থাক। গল্পের সবুজ জানালার নারীটি বুঝে কি বলেছিল সকলকে? গল্পে সবুজ জানালার নারীটি সকলকে বলেছিল, এই গাছ দুষ্টু, এটি শয়তানের গাছ, একে ওখান থেকে সরিয়ে দাও। গল্পে গাছটিকে নিয়ে প্রাথমিকভাবে কি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়? উত্তর কেটে ফেলার, পুড়িয়ে ফেলার এবং মূল শুদ্ধ উপড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। গল্পের ছেলেটির স্বভাব আগে কেমন ছিল? উত্তর গল্পে ছেলেটি আগে ছিল অশান্ত। সে গাছের ডালপালা লক্ষ্য করে ঢিল ছুঁড়ত, পাখির বাসা খুঁজে বের করে ভেঙে দিত, দোলনা বেঁধে দোল খেত। গল্পের ছেলেটির পরা নাকি পোশাক ছিল, সে কোনো ফুলের গন্ধ নিয়েছিল? উত্তর গল্পের ছেলেটি পরা ছিল পাঞ্জাবি আর সে গোলাপ ফুলের ঘ্রাণ নিয়েছিল। সত্যি সে সুন্দর কোন গল্পের অংশ? এখানে সে কে? উদ্ধৃত অংশটি জ্যোতিরেন্দ্র নন্দীর লেখা গল্পের অংশ। এখানে সে হলো একটি গাছ গল্পে নারীটির পরনে কী ছিল, তার হাতে কী ছিল? মেয়েটির পরনে ছিল শাড়ি এবং হাতে ছিল ধারালো কুঠার। মেয়েটি ও ছেলেটি গাছটিকে কি বলে উল্লেখ করেছিল? উত্তর ছেলেটি গাছটিকে দেবতা এবং মেয়েটি গাছটিকে শয়তান বলে উল্লেখ করেছিল। ছেলেটি এবং মেয়েটির হাতে কী ছিল? মেয়েটির হাতে ছিল কুড়ুল এবং ছেলেটার হাতে ছিল লাঠি। তুমি আমায় শিখিয়ে দাও, কে কি শিখতে চেয়েছে? গল্পে একটি মেয়ে একটি ছেলের কাছে ভালোবাসা শিখতে চেয়েছে। একটি গাছ অনেক দিনের গাছ কোন গল্পের অন্তর্গত? গাছটির অতি সংক্ষিপ্ত পরিচয় দাও। এটি গল্পের অন্তর্গত। 2-3টে বাড়ির মাঝে একটি জমির ওপরে গাছটি দাঁড়িয়েছিল। গাছটির নিচে বৃদ্ধরা রাজনীতি, সমাজনীতি ইত্যাদি নিয়ে আলোচনা করেন। মহিলা মহল করেন মেয়েলি আলোচনা। ছেলে ছোকরার দল বিকেলে গাছের নিচে ভিড় জমায়। কখনো পশু চড়ে গাছের নিচে। বহুদিন ধরে গাছটি নিজের জায়গায় নীরবে দাঁড়িয়ে আছে ডালপালা মেলে। চিন্তাশীল মানুষের মনের অবস্থা যেমন হয়, কার লেখা কোন গল্পের অংশ? এখানে কার কথা বলা হয়েছে, কেন এই তুলনা? আলোচ্য অংশটি গল্পের অন্তর্গত। এখানে একটি গাছের কথা বলা হয়েছে। চিন্তাশীল মানুষ স্বভাবতই স্বল্পভাষী, তারা নীরব থাকতেই পছন্দ করে। আলোচ্য গল্পের গাছটি একটি জায়গায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, তাই এমন তুলনা করা হয়েছে। এই গাছটি দুষ্টু, এখান থেকে একে সরিয়ে দাও কোন গল্পের অংশ, কেন এটা বলা হয়েছে? উত্তর গল্পের অন্তর্গত উদ্ধৃত অংশটি। গল্পে একটি গাছকে কেন্দ্র করে হঠাৎ চিন্তার সূত্রপাত হয়। বহুদিন ধরে গাছটি নিজের স্থানে অবস্থান করেছিল। হঠাৎ গাছটির প্রতি নজর পড়ে কোনো একটি মেয়ের। গাছটির প্রতি আতঙ্কের সাথে সে ঘৃণার কুঞ্জ তার মধ্যে জন্ম নিয়েছিল। সেগুলি সম্ভবত সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সে এই কথা বলেছিল। শুনে মানুষগুলোর চোখ বড় হয়ে গেল। কার লেখা কোন গল্পের অন্তর্গত? গল্পের অন্তর্গত। একটি গাছ দীর্ঘদিন ধরে নিজের জায়গায় অবস্থান করলেও একটি মেয়ে হঠাৎ সেটির প্রতি নজর দেয়। নিজের মনে গাছটির সম্বন্ধে তার যে ঘৃণা ছিল সেগুলি সে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। সে বলেছিল গাছটির বড় ডাল ভেঙে নিচে কোনো শিশুর মৃত্যু হতে পারে। গাছ বজ্র ডেকে এনে বজ্রপাতের দ্বারা বহু লোকের মৃত্যু ঘটাতে পারে। এই কথা শুনে মানুষগুলোর চোখ বড় হয়ে গেল। অসত্য গল্পটি কার লেখা, এটি কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর বিমল করের লেখা। গল্পটি 50টি গল্পগ্রন্থের অন্তর্গত। অসত্য গল্পের প্রধান দুটি চরিত্রের নাম কি? উত্তর নবনী এবং রেণু। নবনী এবং রেণু যে বাড়িটিতে ছিল সেই বাড়িটির অবস্থান কোথায় ছিল? বাড়িটির ভাড়া কত? উত্তর বাড়িটি ছিল রিভারসাইড রোডে, বাড়িটির ভাড়া ছিল 40 টাকা। নবনী ওরে নূর বাড়ির থেকে কত দূরে ও কোথায় বাজার বসে? উত্তর BNR ব্রিজের চওড়া মুখে। নবনীর স্ত্রীর নাম কি, সে কোথাকার মেয়ে? উত্তর নবনীর স্ত্রীর নাম রেণু, সে মধুপুরের মেয়ে। নবনী এবং রেণু রিভারসাইড ব্রডের বাড়িটির দুটি সমস্যা লেখো। উত্তর বাড়িটিতে কলের জল নেই আর বাড়িটির বিদ্যুৎ নেই। রিভারসাইড রোডের বাড়ির চারপাশের বসতি কেমন ছিল? বাড়ির চারপাশে ছিল সাহেবদের বাংলো, তার পাশে হলদে মতো দোতলা একটা বাড়ি, আরও 2-4টে ঘর। রেণুর স্বামীর নাম কি, সে কোথায় কাজ করে? উত্তর নবনী, সে স্টিল ওয়ার্কসে কাজ করে। নবনীর পূর্বের বাসস্থান থেকে কাজের দূরত্ব কত দূর আর রিভার সাইডের বাড়ি থেকে কাজের জায়গা কত দূর? উত্তর নবনীর
পূর্বের বাসস্থান থেকে কাজের জায়গা 5 মাইল, আর রিভারসাইড রোড থেকে তার 10 মিনিট সময় লাগে। রেনু ওদের বাড়ির সামনের সড়ক কোন দিকে গেছে? সড়কের দুপাশে কোন গাছ রয়েছে? উত্তর, দামোদরের দিকে চলে গেছে। সড়কের দুই পাশে পলাশ, চোখ কাটা বেগুন, বন তুলসী, পাকুড়, বট, অশ্বত্থ ইত্যাদি গাছ রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো এবং এর পরের ভিডিওতে বাকি প্রশ্নগুলো আলোচনা করা হবে। আর যারা মনে করছো এই 6 সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন সব কপি সংগ্রহ করবে, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন বা সংস্কৃত, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।